এবারে যেটা করছি সেটা হচ্ছে সেট 7 এর পার্ট 2। সেট 7 এর পার্ট 2 মানে কোন ভিডিওগুলো, কোন কোন প্রশ্ন থাকবে সেখানে? এই নমুনা প্রশ্ন দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সেট 7 পার্ট 2 তে থাকবে বিভাগ ক্ষয়ের প্রশ্ন, অর্থাৎ যেখানে 21টা প্রশ্ন থাকে 1 নম্বরে, সেই প্রশ্নগুলো অর্থাৎ বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো সেইগুলো করবে। তো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর লাইক কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গায় অসুবিধা হয়েছে। চলো বেশি দেরি করবো না, প্রথম প্রশ্ন শুরু করছি। 2 এর দাগে 2 এর 1, প্রথম প্রশ্ন কি বলা আছে? কোন জীবাণু মিথেন গ্যাস তৈরি করে? কোন জীবাণু মিথেন গ্যাস তৈরি করে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এই হলো প্রথম প্রশ্নের উত্তর। 2 নম্বর কি বলছে? 2 এর দাগে বলছে থার্মোস্ফিয়ার স্তরের একটি বৈশিষ্ট্য লেখো। থার্মোস্ফিয়ার স্তরের একটি বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য দেওয়া যায়, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে এই স্তরে এই স্তরে উষ্ণতা উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। আরো দেওয়া যায়, এই স্তরে গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে, এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়, এই স্তর বেতার তরঙ্গ প্রতিফলন করে, এইগুলো দেওয়া যায় বৈশিষ্ট্যের মধ্যে। তো আমরা যেটা দিলাম সেটা কি, এই স্তরে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। অথবাতে একটা প্রশ্ন রয়েছে এই 2 এর দাগের অথবা। এখানে একটা প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। এটা হচ্ছে শীতলতম স্তর। 3 এর দাগে কি বলা আছে? 3 এর দাগে বলেছে কঠিন ও তরল পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালনের মূল পার্থক্য কি? কঠিন আর তরল পদার্থের মধ্য দিয়ে তাপ যে সঞ্চালিত হবে তাদের মূল পার্থক্যটা কি? না, কঠিন পদার্থে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। পরিবহন অর্থাৎ পদার্থের কণাগুলির কোন রকম স্থান পরিবর্তন হবে না, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। আর তরল পদার্থে কি হয়? তরল পদার্থে পরিচলন পদ্ধতিতে তাপ পরিবহন হয়। ভুল লিখলাম, পরিবহন নয়, পরিচলন পদ্ধতি। তাহলে কি হলো, কঠিন ও তরল পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালনের মূল পার্থক্যটা কোথায়? না, কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে, অর্থাৎ যেখানে কণাগুলির স্থানচ্যুতি ঘটে না। তরল পদার্থে তাপ পরিবহন হয় পরিচলন পদ্ধতিতে, যেখানে তাপের সঞ্চালন হয়, কণাগুলি সঞ্চালন করে, কণাগুলি স্থান পরিবর্তন করে। 4 নম্বর, 4 কি? কোন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে V0 করা হলো, উষ্ণতার আয়তনটা V0 করা হলো। চাপ অপরিবর্তিত রেখে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি কত হবে? আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি জানি না, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রাথমিক আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। তো এখানে আমাদের প্রশ্নে যেহেতু প্রাথমিক আয়তন V0 দেওয়া রয়েছে, তার 1/273 মানে 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে কত করে বৃদ্ধি পাবে? V0/273 এটা বৃদ্ধি পাবে। 2 এর 5 নম্বর প্রশ্ন কি? একই চাপ ও উষ্ণতায় সম আয়তন অক্সিজেন গ্যাস ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরমাণু সংখ্যা সমান। এটা হচ্ছে মিথ্যা। এবার তোমাদের প্রশ্নটা মনে হতে পারে কেন, এটা তো সত্য, অ্যাভোগাড্রো সূত্রতে তো আমরা তাই পড়েছি। হ্যাঁ, অ্যাভোগাড্রো সূত্রতে লেখা রয়েছে সমস্ত গ্যাসের যদি উষ্ণতা, চাপ, ভর যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে অণুর সংখ্যা সমান হয়। কিন্তু প্রশ্নে আমাদের এখানে অণুর সংখ্যাটা দেওয়া নেই, প্রশ্নে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পরমাণু সংখ্যা। তো অণুর সংখ্যা সমান হতেই পারে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী, কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু পরমাণু সংখ্যা সমান কথাটা লেখা রয়েছে তাই এটি মিথ্যা। 6 নম্বর কি? মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে রেটিনায়। প্রতিবিম্ব গঠিত হয়, রেটিনায়। 7 নম্বর নয়, এখানে একটা অথবাতে রয়েছে। 6 এর অথবাতে একটা প্রশ্ন রয়েছে। 6 এর অথবাতে কি বলা আছে? বলা আছে প্রিজমের প্রতিসারক কোণের সাথে চ্যুতি কোণের সম্পর্ক কি? প্রিজমের প্রতিসারক কোণের চিহ্ন আমরা প্রচলিত চিহ্ন এ জানি, চ্যুতি কোণ ডেল্টা। তাহলে প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণের সঙ্গে চ্যুতি কোণের সম্পর্ক, চ্যুতি কোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I1টা হচ্ছে আপতন কোণ, I2 হচ্ছে নির্গমন কোণ এবং এটা হচ্ছে প্রতিসারক কোণ। এই হচ্ছে আমাদের সম্পর্ক।
7 নম্বর প্রশ্ন কি আছে? 2-7, 2-7 প্রশ্ন আছে, একজন ছাত্র ক্লাসের ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পায় না। যেখানে সে বসে রয়েছে সেখান থেকে সে ব্ল্যাকবোর্ডের লেখাটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু সামনের বেঞ্চের বই দেখতে পাচ্ছে। সামনে থাকা যে বেঞ্চ, তার সেখানকার যে বই, সেই বই সে দেখতে পায়। তার মানে কি? ব্ল্যাকবোর্ডটা তার থেকে দূরে রয়েছে, তার মানে সে দূরে জিনিস দেখতে পাচ্ছে না। সামনের বেঞ্চে দেখতে পাচ্ছে মানে কাছের জিনিস দেখতে পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যে তার যে চোখের যে সমস্যা, সেটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। তাহলে তাকে কেমন লেন্স যুক্ত চশমা দিতে হবে? যেহেতু তার চোখে হ্রস্ব দৃষ্টি, তাহলে তাকে দিতে হবে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। 8 নম্বর প্রশ্ন কি বলছে? 8-এর দাগে 8-এর দাগে বলা আছে, কোন মূলনীতির উপর ভিত্তি করে ডায়নামো কাজ করে? কোন মূলনীতির উপর ভিত্তি করে? তড়িৎ চুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে। তড়িৎ চুম্বকীয় আবেশ এর উপর ভিত্তি করে ডায়নামো কাজ করে। 9 নম্বর কি? 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর না, এখানে অথবাতে 8-এ আর একটা রয়েছে। 8-এর অথবাতে কি বলা আছে? ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি? ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা তড়িৎ চালক বলের মান জানতে পারি। তড়িৎ চালক বলের মান তড়িৎ চালক বলের মান জানতে পারি ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে। 2-এর দাগে 9-এ কি আছে? 3 ওহম, 4 ওহম ও 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিয়েছে। কোনটার মধ্যে দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ হবে? কি কি অপশন, কি কি আছে? 3 ওহম আছে, 4 ওহম আছে, 5 ওহম আছে। তো সমান্তরাল সমবায়ে যুক্ত করা মানে কি? যার রোধ কম তার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে মানে যার মধ্য দিয়ে যার রোধটা কম হবে, যার রোধের মান কম, তার প্রবাহ মাত্রা হবে বেশি। অর্থাৎ এখানে 3, 4, 5 ওহমের মধ্যে 3 ওহমের যেহেতু রোধ কম, তার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা সর্বাধিক। উত্তর হবে 3 ওহম। 10 কি? 10 বলছে এম 90-235, এই হচ্ছে একটা মৌল। এম 90-235 মৌলটি তেজস্ক্রিয় হবে কি? আমাকে দেখতে হবে তাহলে তেজস্ক্রিয় হয় কিনা। তেজস্ক্রিয়তার সূত্র কি? না, নিউট্রন বাই প্রোটনের অনুপাত যদি 1.52 এর থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মৌলটি তেজস্ক্রিয় হবে। তাহলে সেক্ষেত্রে নিউট্রন কত? নিউট্রন সংখ্যা পাবো কি করে? নিউট্রন সংখ্যা পাবো ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা ডিভাইড বাই প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা মানে হচ্ছে 90। এইটাকে করলে কি হবে? 145/90। তো এইটাকে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 1.61, যেটা 1.52 এর থেকে কি বেশি। 1.52 এর থেকে যেহেতু n/p এর মান বেশি হয়ে গেল, তাহলে ওটা অবশ্যই কি হবে? তেজস্ক্রিয় হবে। অথবাতে একটা প্রশ্ন রয়েছে, তার মানে উত্তরটা কি হবে? তেজস্ক্রিয় হবে। মৌলটি তেজস্ক্রিয় মৌল হবে। এই হচ্ছে আমাদের বিশ্লেষণ। অথবা কি? অথবাতে একটা প্রশ্ন রয়েছে, অথবাতে বলেছে নিউক্লিয় বন্ধন শক্তির একক কি? মেগা ইলেকট্রন ভোল্ট। নিউক্লিয় বন্ধন শক্তির একক মেগা ইলেকট্রন ভোল্ট। 11 দাগের প্রশ্ন কি বলছে? 11তে বলছে একটি যৌগ অণুর সংকেত লেখো যেখানে সমযোজ্যতা ও তড়িৎযোজ্যতা উভয়ই দেখা যায়। পটাশিয়াম সায়ানাইড KCl। এই যৌগটার মধ্যে আয়নীয় যৌগ, তড়িৎযোজ্যতা এবং সমযোজ্যতা দুটোই দেখা যায়। 12 নম্বর কি? জলের তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ জল ব্যবহার করা হয় না কেন? কারণ বিশুদ্ধ জল আয়নে ভাঙে না। বিশুদ্ধ জল আয়নে ভাঙে না, তাই হচ্ছে সেটাকে ব্যবহার করা হয় না। 13 নম্বর কি বলা আছে? 13 নম্বর বলেছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের ড্যাশ উৎপন্ন হয়। গলিত NaCl বলেছে, খুব ভালো করে প্রশ্ন দেখতে হবে। NaCl এর জলীয় দ্রবণ যদি বলতো তাহলে কিন্তু উত্তর আলাদা হতো। এখানে বলা আছে গলিত NaCl। গলিত NaCl এর ক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস। এইটা উৎপন্ন হবে, ক্লোরিন গ্যাস। 14 নম্বর কি হবে? ক্লোরিন গ্যাস গেল না, 14 নম্বর নয়। 13 দাগের অথবাতে আর একটা প্রশ্ন রয়েছে। অথবাতে কি বলছে? লোহার বস্তুর উপর রূপার প্রলেপ দিতে ক্যাথোডে কি রাখতে হবে? লোহার বস্তুর উপর রূপার প্রলেপ দেবো। কার উপরে? লোহার উপরে। কার প্রলেপ? রূপার প্রলেপ। ক্যাথোডে কাকে রাখবো?
ক্যাথোডেরা কাকে রাখতে হয়? যার উপরে প্রলেপ দেওয়া হয় তাকে ক্যাথোডে রাখতে হয়। তাহলে এখানে থাকবে কে? লোহার বস্তু, লোহার বস্তু এইটাকে আমাকে ক্যাথোডে রাখতে হবে। 14 নম্বর প্রশ্ন কি? আচ্ছা 14 নম্বরটা ছক আছে, ছকটা আচ্ছা ছকটা এখানে বলে দিই। ছকটা হচ্ছে, ছকের আবার 4টে রয়েছে। তো রঙিন ও জটিল যৌগ তৈরি করে, তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবে। একের দাগেরটা রঙিন ও জটিল যৌগ, 1 নম্বরটা মিলবে কার সাথে? 1 নম্বরটা মিলবে হচ্ছে 4-এর সঙ্গে, আইভি। আইভি সেখানে কি কি আছে? এফি, সিও, কোবাল্ট, নিকেল আছে, সিইউ আছে, এইটা। 2 নম্বরটা কার সাথে মিলবে? 2 নম্বরটা বলছে চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মৌল মানে হচ্ছে 3 নম্বর অপশন, ও এস এসসি টি। 3-এর দাগেটা কি রয়েছে? 3-এর দাগে রয়েছে ডুরালুমিনে কি থাকে? ডুরালুমিনে থাকে কি? ডুরালুমিনে থাকে হচ্ছে অপশন 2। 2 নম্বর অপশনটা ঠিক হবে। 2 নম্বর আছে, কি কি আছে? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। 4-এর দাগে কি হবে? 4 নম্বরটা। 4 নম্বরটা কার সাথে মিলবে? তড়িৎ বিজারণ দ্বারা নিষ্কাশিত হয়। তড়িৎ বিজারণ দ্বারা নিষ্কাশিত হয় অপশন এ, 1 নম্বর প্রথমটা। পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এই হচ্ছে আমাদের ছক। 4টে করলে 4 নাম্বার। এই হলো আমাদের 14টা আছে। আমাদের মোট 21টা প্রশ্ন থাকবে, 14টা বলে। এবারে 15 নম্বর প্রশ্ন কি হবে তাহলে? 15 নম্বরটা দেখি। 15 নম্বর প্রশ্ন কি বলেছে? 15 নম্বর প্রশ্ন 15 বলেছে লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য। তো লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী, ক্ষারধর্মী, লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী। আর তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়, ক্ষারধর্মী নয়। নয় কোনটা? ক্ষারধর্মী নয় কোনটা? নয় হচ্ছে আমাদের তরল অ্যামোনিয়া, ক্ষারধর্মী নয় তরল অ্যামোনিয়া। আর ক্ষারধর্মী কোনটা? ক্ষারধর্মী হচ্ছে লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া। 16 নম্বর, 16 নম্বর না, এখানে আরো একটা প্রশ্ন রয়েছে অথবাতে। অথবাতে কি বলা আছে? অথবাতে, অথবাতে বলছে বিলীয়মান রং কি? অথবা বিলীয়মান রংটা কি? তো বিলীয়মান রং কি এটা আমি বলছি, তোমরা লিখে নিতে পারো। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে কয়েক ফোঁটা ফেনলফথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ গোলাপি হয়। এই রং সাদা জামা কাপড়ে দিলে প্রথমে গোলাপি হলেও কিছুক্ষণ পরে গোলাপি রং হারিয়ে পুনরায় সাদা হয়ে যায়। এই গোলাপি রংকেই বলা হয় বিলীয়মান রং। এটা হচ্ছে বিলীয়মান রঙের সংজ্ঞা। তো এখানে সেটা লিখছে না, একটু বড় সংজ্ঞা লিখছি না, বলে দিলাম, সেখান থেকে তোমরা লিখে নিতে পারো শুনে। 16 নম্বর, 16 নম্বর কি? সেলোফেন প্রস্তুত করতে কোন যৌগ ব্যবহার করা হয়? এক ধরনের সেলুলোজ যৌগ ব্যবহার করা হয়, সেলুলোজ, সেলুলোজ। 17 নম্বর কি হবে? 17 নম্বর কি বলা আছে? একটি কার্বন যুক্ত কার্যকরীমূলক, কার্বন যুক্ত কার্যকরীমূলক, কার্বন বিহীন কার্যকরীমূলকের সংকেত। কার্বন আছে এমন একটি কার্যকরীমূলক লিখতে হবে, আর কার্বন ছাড়া মানে কার্বন নেই এমন একটি কার্যকরীমূলক লিখতে হবে। কার্বন যুক্ত কোনগুলো? একটা লিখতে হবে, আমি 3টে বলছি এখানে। কার্বন যুক্ত, কার্বন যুক্ত কোনগুলো? ড্যাশ সিএইচও, ড্যাশ সি ডবল এইচ, ড্যাশ সিও, এইগুলো হচ্ছে সব কার্বন যুক্ত। আর কার্বন ছাড়া কোনগুলো? কার্বনহীন কার্যকরীমূলক, কার্বনহীন সেগুলো হচ্ছে ড্যাশ ও এইচ, ড্যাশ ও ড্যাশ, ড্যাশ NH2, এইগুলো হচ্ছে সব কার্বন ছাড়া কার্যকরীমূলক। 17 গেল। 18, 18 নম্বর প্রশ্ন কি আছে? সমসংখ্যক কার্বন বিশিষ্ট, সমসংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন পরমাণুর পার্থক্য কত? তো অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। আর অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n, এইটা হচ্ছে অ্যালকিনের সংকেত। তো কি এখানে যতগুলো সমসংখ্যক n সংখ্যক কার্বন আছে দুটো দিই, তাহলে
হাইড্রোজেনের পার্থক্য হচ্ছে 2। এখানে দেখো +2 আছে, এখানে +2 নেই, তাহলে সমসংখ্যক অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন পরমাণুর পার্থক্য দুটি দুটি। অথবাতে একটা প্রশ্ন রয়েছে, অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি রাসায়নিকভাবে ড্যাশ। অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি রাসায়নিকভাবে সক্রিয়। অধিক সক্রিয় লিখতে পারো, আবার শুধু সক্রিয় লিখতে পারো, রাসায়নিকভাবে সক্রিয়। এই হচ্ছে আমাদের 7 নম্বর সেটের পার্ট 2 অর্থাৎ বিভাগ খ। 21টা প্রশ্ন যেখানে থাকে 1 নম্বরে, সেই প্রশ্নের উত্তরগুলো বলা হলো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর প্রশ্নটা ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে আগে পরীক্ষা দিয়ে তারপরে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো।